ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি সুপ্রিম কোর্টের একটা রিমার্কেবল জাজমেন্ট, যা আমাদের এই সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের টেট ম্যান্ডেটরি রায়কে এক নিমেষে বদলে দিতে পারে, সেই বদলে দেওয়ার সেই ক্ষমতা রাখে, সেই রিমার্কেবল জাজমেন্টটিকে তুলে ধরবো এবং তার বিশ্লেষণ করব। এটি ছিল সিভিল অ্যাপিল নম্বর 2634 অফ 2013 সুপ্রিম কোর্টে করা একটি মামলা, তেজপ্রকাশ পাঠক অ্যান্ড আদার্স এবং ভার্সাস হচ্ছে রাজস্থান হাইকোর্ট অ্যান্ড আদার্স। এটি আসলে রাজস্থান হাইকোর্টের টেকনিক্যাল স্টাফ নিয়োগের একটি পরীক্ষা সংক্রান্ত জাজমেন্ট ছিল। প্রথমেই আমি কোট করব জাস্টিস মনোজ মিশ্রের কথা। দ্য আইডিয়াল ইন রিক্রুটমেন্ট ইজ টু ডু অ্যাওয়ে উইথ আনফেয়ারনেস। যে রিমার্কেবল কনক্লুশন ছিল 5 জাজেস বেঞ্চের, জাজেস কে কে ছিলেন একটু দেখে নিই। DY চন্দ্রচূড়, ঋষিকেশ রায়, জাস্টিস ঋষিকেশ রায়, জাস্টিস পামি দিগন্তম শ্রী নরসিংহ, জাস্টিস পঙ্কজ মিথাল অ্যান্ড জাস্টিস মনোজ মিশ্রা। এই 5 জাজেসের যে বেঞ্চ যে রিমার্কেবল কথাটা বলেছিলেন, মেন পয়েন্টটি আমি উদ্ধৃতি করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বিং প্লেসড ইন দ্য সিলেক্ট লিস্ট notified at the commencement of the recruitment process cannot be changed midway through the recruitment process unless the extant rules so permit, or the advertisement which is not contrary to the extant rules so permit. আমরা যাই কেসটা কি ছিল। The main demand in the Tejprakash Pathak versus Rajasthan High Court case was the challenge to the Rajasthan High Court's imposition of a 75% minimum qualifying cutoff after the examination for recruitment to 13 translator posts had already taken place under the Rajasthan High Court Staff Service Rules 2002. রাজস্থান হাইকোর্টে কিছু ভ্যাকেন্সিকে ফিল আপ করার জন্য একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানে 13টা ট্রান্সলেটর পোস্ট ছিল। সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে রিটিন এবং ভাইভা বসড ছিল, যেগুলো প্রত্যেকটি এক্সামে থাকে। তো এই যে রিটিন এক্সামটা নেওয়া হয়েছিল, সেই রিটিন এক্সামটাতে পরীক্ষাটা নেওয়ার পরে তারা বললেন যে, হাইকোর্ট বললেন যে 75% মিনিমাম কোয়ালিফাইং মার্কস দরকার। এই মিনিমাম ক্রাইটেরিয়া ইম্পোজ করে দেওয়ার ফলে এই 13টে পোস্টে মাত্র 3 জন এটাতে চান্স পেয়েছিলেন। সেটা নিয়েই কেসটা হয়েছিল। এখানে মেইন ইস্যু যেটা রেজ হয়েছিল, whether such an alteration violated the doctrine of fairness and the principle of fair play in recruitment. The impact of changing recruitment rules mid-process in the candidates. একটা রিক্রুটমেন্ট রুলস শুরু হয়েছিল এবং রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাওয়ার মাঝপথে বা শেষে যদি আপনি রুলসটাকে চেঞ্জ করে দেন, তাহলে সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি আন্ডার আর্টিকেল 14কে ভায়োলেট করে। Whether High Court's decision was arbitrary and discriminatory, undermining transparency and predictability in public employment. তো জাজমেন্টে কি বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট কেসটাকে টেক আপ করেন। এই জাজমেন্টে কি বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বললেন যে once the recruitment process is underway based on notified rules, those rules cannot be altered midway or after the fact. Rajasthan High Court's sudden fixation of a 75% cutoff was held to be impermissible as it changed the rules of the game unfairly and arbitrarily. এবার আসি আমাদের এই কেসটা কোন অ্যাঙ্গেলে যথোপযুক্ত হবে। আমাদের এখানে দেখুন, একই রকমভাবে RT অ্যাক্ট 2009-এর নোটিফিকেশান হয়েছিল, কমেন্সমেন্ট শুরু হয়েছিল 1 April 2010।
তারপরে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা স্টার্ট হয়েছিল 2012 সালে। তাহলে 2012 পর থেকে এটা লাগু হওয়া উচিত ছিল। যতই নিয়মে বলা হোক না কেন এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হচ্ছে। এখানে কি বলেছে একটি পয়েন্ট খুব ভালো করে শুনুন এই জাজমেন্টে, ইভেন ইফ সাচ চেঞ্জ ইজ পারমিসিবল আন্ডার দ্য এক্সটার্ন রুলস, অর্থাৎ এই চেঞ্জ যদি অনুমতিযোগ্যও হয় আন্ডার দ্য এক্সটার্ন রুলস, যা রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি, এবং বা অথবা অ্যাডভার্টাইজমেন্ট যদি রুলস বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েও যদি সেটা পারমিসিবলও হয়, দ্য চেঞ্জ উড হ্যাভ টু মিট, ওই চেঞ্জটাকে মিট করতে হবে দ্য রিকোয়ারমেন্ট অফ আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফাই দ্য টেস্ট অফ নন আরবিট্রারিনেস। এখানে আমি বলবো আমাদের কেসটাতেও একটা আরবিট্রারিনেস আছে। কেন সেটা বলছি, তাহলে 2012 আগে যারা রিক্রুটেড হয়েছেন তারা কিন্তু কোনোভাবেই জানতেন না যে তাদের মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে টেটও লাগবে, এটা কোনোভাবেই বলাও হয়নি। তারা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়েই কিন্তু চাকরি পেয়েছেন, যথোপযুক্ত নিয়মেই চাকরি পেয়েছেন, কোনো বেনিয়মে দুর্নীতির মাধ্যমে চাকরি হয়নি। তাহলে 2012 পর থেকে এই নিয়মটা লাগু হওয়া উচিত ছিল। এখানে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে এবং এখানে একটা আরবিট্রারিনেস আছে। কেন আরবিট্রারিনেস আছে? কারণ এটা আমি আগেও বলেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে 2012 আগে, সেক্ষেত্রে টিচারদের ভ্যাকেন্সিগুলোর চরিত্র বা পোস্টগুলোর চরিত্র টিচারদেরকে না জানিয়েই সেখানে ভর্তি করানো হয়েছে, রিক্রুট করানো হয়েছে। কোনো টিচার জানতেন না তিনি কোন পোস্টে যাচ্ছেন এবং এই পোস্টটা ফিউচারে কি এফেক্ট করতে পারে বা এর ভ্যালুটা কি, এই পোস্টের ভ্যালু কি, এই ব্যাপারে কোনো টিচার, কোনো রিক্রুটেড টিচার কিন্তু এ বিষয়ে তার জানা ছিল না। তাহলে তাকে না জানিয়ে আপনি যখন রিক্রুটমেন্ট দিয়েছেন তখন সেখানে আবার তাকে যদি বলা হয় যে মিনিমাম এলিজিবিলিটি চাই টেট, তাহলে এটা আরবিট্রারিনেস আসবে। কোথায় আসবে আরবিট্রারিনেস? আসবে এই ক্ষেত্রে যে আপনি বলছেন ক্লাস 5 to 8 যারা পড়াবেন তাদেরকে টেট দিতে হবে, কিন্তু 9, 10, 11, 12 টিচারদের টেট দিতে হবে না। কিন্তু অনেক টিচার যারা 9, 10, 11, 12-এর জন্যই কিন্তু পরীক্ষা দিয়েছিলেন তারা সেই বেতনও পাচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট স্কেলের বেতন পাচ্ছেন, কেউ অনার্স গ্র্যাজুয়েটের বেতন পাচ্ছেন। সেই বেতন ড্র করেও তারা কিন্তু বাধ্য হচ্ছেন ক্লাস 5 to 8 পড়াতে, এবং সরকারও বাধ্য হচ্ছে তাদের কাছ থেকে ম্যাক্সিমাম বেনিফিট না নিতে পারছে না। সরকারও তাদের কাছ থেকে ম্যাক্সিমাম বেনিফিট যেটা তাদের কাছ থেকে পাওয়া উচিত ছিল সেটা পাচ্ছে না। সেটা বিভিন্ন কারণেই হতে পারে, পরিকাঠামোগত উন্নয়নের কারণে হতে পারে। তাহলে সেই সমস্ত টিচারকে বলছেন টেট করতে হবে। আবার এমন অনেক টিচার আছে যারা 9, 10-এ পড়াচ্ছেন বা এইচএস সেকশানে পড়াচ্ছেন, তাদেরকে বলছেন টেট করতে হবে না। এমন অনেক পোস্ট গ্রাজুয়েট টিচার আছে যারা কেবলমাত্র এইচএস সেকশানে কিন্তু তারা পরীক্ষা দিয়েছিলেন, একই কোশ্চেন, একই পরীক্ষা, একই রিক্রুটমেন্ট সিস্টেম, কিন্তু দুইজন দুই দিকে গেলেন। একজন গেলেন জুনিয়র হাই স্কুলে 5 to 8 পড়াতে, একজন গেলেন এইচএস সেকশানে। যিনি এইচএস সেকশানে গেলেন তাকে বলা হচ্ছে তাকে টেট দিতে হবে না, যিনি 5 to 8-এর জন্য জুনিয়র হাই স্কুলে পড়াতে গেলেন তাকে বললেন টেট দিতে হবে। তাহলে এখানে একটা আরবিট্রারিনেস আছে, এখানে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। এভাবে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে একমাত্র উপায় আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা পারা সম্ভব সেটা হচ্ছে আপনি একটা ইকুইভ্যালেন্সি টানুন, টেটের ইকুইভ্যালেন্সি ফর্মুলা টানুন, ব্যাস ওটিই হবে আসল কাজ। কোনোভাবেই টেট ম্যান্ডেটরি ব্যাপারটা এটা 8টি নোটিফিকেশনের আগে হতে পারে না। যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট আজকে দাঁড়িয়ে তার পুরনো কথাকেই চ্যালেঞ্জ করছেন। এবং শুধু পুরনো কথা এটা মাথায় রাখতে হবে, সেই পুরনো কথা ছিল কিন্তু 5 জাজেসের বেঞ্চ, এবং আজকে যে অর্ডারটি যে অর্ডার সেই পুরনো কথাকে চ্যালেঞ্জ করছে সেই অর্ডার দিচ্ছেন 2 জাজেসের বেঞ্চ। তাহলে 2 জাজেসের বেঞ্চ 5 জাজেসের বেঞ্চের অর্ডারকে কিন্তু চ্যালেঞ্জ করছেন। এটাও দেখার বিষয় বলে আমি মনে করি।
ধন্যবাদ, ভালো থাকবেন।